সম্মানিত সুধী, শুভেচ্ছা সকলকে। আজ 16 সেপ্টেম্বর, আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস 2025। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যে সমস্যাটি এখন আমরা ফেস করছি সেটি জলবায়ু, এবং ওজোন স্তরের যে ভূমিকা, সেটার সাথে জলবায়ুর একটা বড় সম্পর্ক রয়েছে। ওজোন স্তর পৃথিবীর যে ভারসাম্য সেটাকে রক্ষা করে, সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসা থেকে আহ দূরে রাখে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলোকে আসলে এই যে ওজোন স্তর আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পৃথিবীকে বাঁচাতে। কিন্তু বর্তমানে এই ওজোন স্তরটা অনেকাংশে ধ্বংস হয়ে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে জলবায়ু বিপর্যয়ের কারণে। তো জলবায়ু বিপর্যয়ে সারা বিশ্বই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত বা সমস্যা ঝুঁকির দিকে রয়েছে। বাংলাদেশেও সেরকম বেশ অনেকগুলো সমস্যা এবং ঝুঁকিতে রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়ম বৃষ্টিপাত, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এবং এই ধরনের সমস্যাগুলোর ফলে আমরা যেই জিনিসগুলো আমরা আসলে সবসময় দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ঝুঁকি, মানুষের স্বাস্থ্য ঝুঁকিটা খুবই বেড়ে যাচ্ছে। যেমন খরা বন্যার ফলে আমাদের কৃষি জমির ক্ষতি হচ্ছে, তার ফলে আমাদের যে খাদ্যের উৎপাদনটা কমে যাচ্ছে, সেখানে তৈরি হচ্ছে সমস্যা। খাদ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, বা মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে যারা অসহায় বা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, তারা হচ্ছে তাদের যে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সেটা নিতে পারছে না, তো অপুষ্টিতে ভুগছে, বিভিন্ন ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগের প্রভাব বিস্তার করছে। তো এই সকল কিছু কিন্তু আমাদের সাথে, এই স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। তো এই জলবায়ু বিপর্যয়ের কারণে দেখা যাচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্তের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যে জনগোষ্ঠীটা রয়েছে, তার মধ্যে রয়েছে তরুণ জনগোষ্ঠী, মার্জিনালাইজ পিপল বা প্রতিবন্ধী ব্যক্তি, এবং বয়স্ক এবং নারী। তো এই মানুষগুলোকে আসলে আমরা কিভাবে এই জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারি, এবং আমরা যা তরুণরা রয়েছি তাদের কি ভূমিকা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি। তিনি সভাপতিত্ব করছেন আমাদের এই আয়োজনে। সেই সাথে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম সুজন, টেকনিক্যাল অ্যাডভাইজার, ভাইটাল স্ট্র্যাটেজিস। এছাড়াও আমাদের তরুণদের নিয়ে যেহেতু এই আয়োজন, তাদের কিছু মতামত, পরামর্শ এবং তাদের কিছু চিন্তা আজকে আমরা শুনবো। আমাদের সাথে এই তরুণ প্রজন্মের 5 জন শিক্ষার্থী যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। তার মধ্যে রয়েছেন আফরাদি নুদার প্রিয়ন্তী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে; উম্মে কুলসুম বাবলি, শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে; জাকারিয়া মোহাম্মদ ইমন, শিক্ষার্থী, স্কুল অফ ইকোনমিক্স, ঢাকা ইউনিভার্সিটি থেকে; ওমর ফারুক তানিম, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ শাওন, শিক্ষার্থী, হাবিবুল্লাহ পাহাড় ইউনিভার্সিটি কলেজ থেকে। এবং আমি সঞ্চালনার দায়িত্ব পালন করছি, সানজিদা আক্তার, কমিউনিকেশন অফিসার, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট। এবং আমাদের এই আয়োজনটি ডাব্লিউবিবি ট্রাস্ট হেলথ প্রমোশন পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, এবং কারো কমেন্টস, কারো মতামত, পরামর্শ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এ পর্যায়ে আমি আমাদের আলোচনায় ফিরে যেতে চাই। আমাদের এই আলোচনার প্রথমেই আমরা যে বিষয়টা চিন্তা করছি যে জলবায়ু বিপর্যয়ের বিভিন্ন দিক থেকে পরিবেশ এবং জনস্বাস্থ্য কিন্তু ক্ষতি হচ্ছে। এই বিপর্যয়ে জলবায়ু পরিবর্তন হবে প্রতিদিনই, একটু একটু করে জলবায়ু পরিবর্তন হয়, কিন্তু বর্তমানে যেটা ঘটছে সেটা আসলে পরিবর্তন বলা যায় কিনা। কারণ আমরা যখন 10 বছর বা 20 বছর আগে যে পরিবর্তনটা দেখছি, যেটা 10 বছরে যতটুকু পরিবর্তন হতো, এখন প্রতি বছর তার চাইতে অনেক বেশি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ খুব দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার ফলে আমরা এটাকে আসলে আমরা মানুষ এইটার সাথে আসলে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি না। তো এইটা আমাদের বর্তমানে একটা বিপর্যয়ের মতো তৈরি হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে যে কি ধরনের ক্ষতিগুলো সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, ছোট্ট একটু আলোচনার মাধ্যমে আমি
শাওনকে অনুরোধ করব তার আলোচনার মাধ্যমে তুলে ধরতে যে কি কি ধরনের সমস্যাগুলো পড়তে পারে এবং তরুণ প্রজন্ম আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট্ট করে আলোচনা করবে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির শিক্ষার্থী শাওন। শুভেচ্ছা শুভেচ্ছা সকলকে। আমি মোহাম্মদ শাওন, শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের। আহ, আমার কথা কি শুনতে পারতেছেন? আচ্ছা, আজকের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে জলবায়ু বিপর্যয়ে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় তরুণদের যে ভাবনা। তো শুরুতে যদি আমি একটু বলতে চাই যে জলবায়ু পরিবর্তনটা কি। জলবায়ু পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি যে একটি একটি দেশের একটি নির্দিষ্ট সময়ের যে আবহাওয়া, সেটার যে পরিবর্তন, সেটাকে হচ্ছে গিয়ে আমরা জলবায়ু পরিবর্তন বলি। এখন জলবায়ু পরিবর্তনের মাধ্যমে আসলে জলবায়ু বিপর্যয়টা হয়। এখন জলবায়ু বিপর্যয়ের কারণটা কি? জলবায়ু বিপর্যয়ের কারণ হচ্ছে গিয়ে দুইটা। যেমন প্রাকৃতিকগত কারণে হতে পারে, যার প্রভাবটা আমাদের মধ্যে পড়ে কিন্তু কম। কিন্তু মানব সৃষ্ট যেই প্রভাব, এটা সবচেয়ে বেশি পড়ে। মানব সৃষ্ট কিভাবে? মানব সৃষ্ট কারণেই জলবায়ু বিপর্যয় হয়। যেমন আহ পরিবেশ দূষণ করা, কলকারখানার দূষণ, তারপর প্রচুর পরিমাণের জীবাশ্ম জ্বালানি পোড়ানো, তারপরে বন উজাড় করা, জলাশয় ভরাট করা, এই সমস্ত কারণে মূলত হচ্ছে গিয়ে জলবায়ু বিপর্যয় হয়। এই সমস্ত কারণে দেখা গেছে আমাদের যে নর্মাল যে টেম্পারেচার, এটা হাই হয়ে যায়। হওয়ার কারণে আমাদের যে হিমালয়ের যে বরফ, সেগুলো গলতে শুরু করে, যার ফলে সমুদ্রের পৃষ্ঠের যে ওজন, সেটা বাড়তে শুরু করে। তো এর মাধ্যমে আবার নদীর পানি বেড়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণের ঝড় বৃষ্টি, বন্যা এগুলো সৃষ্টি হয়। তো তো জলবায়ু বিপর্যয় আসলে অনেক ক্ষেত্রেই হয়, অনেক ক্ষেত্রেই প্রভাব পড়ে। যেমন সামাজিক, অর্থনৈতিক, তারপরে হচ্ছে গিয়ে পরিবেশগত ক্ষেত্রে, তারপরে স্বাস্থ্য, আবার শিক্ষা ক্ষেত্রেও জলবায়ু বিপর্যয় অনেক প্রভাব পড়ে। যেমন আহ দেখা গেছে জলবায়ু বিপর্যয়ের কারণে সবচেয়ে বেশি আসলে বলা যায় শিক্ষা ক্ষেত্রে পড়ে বর্তমানে। কারণ আহ বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে কি একটি নদীমাতৃক দেশ। তো বাংলাদেশে জলবায়ু বিপর্যয়ে নদীমাতৃক যেই অঞ্চলগুলো আছে, সেগুলোতে বেশি প্রভাব পড়ে শিক্ষাক্ষেত্রে। যেমন একটি গবেষণায় দেখা গেছে, গত বছর বাংলাদেশে এই জলবায়ু বিপর্যয়ের কারণে 3,30,00,000 শিক্ষার্থী এর প্রভাব ভোগ করতে হয়। তো তো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হচ্ছে গিয়ে বেশি নদী। তো জলবায়ু বিপর্যয়ের কারণে নদীমাতৃক দেশ দক্ষিণাঞ্চল হওয়ার কারণে এই দেশটাতে বেশি প্রভাব পড়ে। যেমন আমি যদি বলি, আমার দেশের বাড়ি বরিশালে। হ্যাঁ, যেহেতু দক্ষিণাঞ্চলে, এই দেশে সবচেয়ে বেশি সাফার করা লাগে। একটি গবেষণায় এসেছে যে তুলে এসেছে যে 2050 সালের মধ্যে, গবেষকরা বলেছে 2050 সালের মধ্যে বাংলাদেশের যে নিম্ন অঞ্চলগুলো আছে, যেমন বাগেরহাট, তারপরে হচ্ছে গিয়া খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলো 2050 সালের মধ্যে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যেমন আমাদের দেশে হয় কি, জলবায়ু বিপর্যয়ের মাধ্যমে যেই ঝড়, তারপরে বন্যা, সিডরের মতো যেই বিপর্যয়গুলো আসে, এগুলোর এগুলোর সময় আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো মূলত দুইটি কারণে ইউজ হয়। একটা হচ্ছে গিয়া সাইক্লোন সেন্টার। যেমন যদি কোনো ঝড় বৃষ্টি বা কিছু আসে, তখন সাইক্লোন সেন্টার গুলো ইউজ হয়। আবার হচ্ছে গিয়া শিক্ষা ক্ষেত্রেও ইউজ হয়। তো যখন এই ঝড় বৃষ্টি আসে, তখন সাইক্লোন সেন্টার গুলোতে মানুষ আশ্রয় নেয়, এবং ওই সাইক্লোন সেন্টারের যে নিচের স্থানগুলো, ওইখানে গরু ছাগল মুরগি রাখে। তো এই ঝড় বৃষ্টি যখন সপ্তাহখানেক বা 10 দিন এটা লং করে, তখন উম, ওই বৃষ্টি ঝড় চলে গেলে সব মানুষগুলো চলে যায় তাদের বাসস্থানে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকদিন যাবত বন্ধ থাকে। কেননা তার বাইরের মানুষগুলো এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অগোছালো করে দিয়ে যায়। তারপর আহ উম, নিচে যে গরু ছাগল যেখানে রাখে, ওইগুলো আসলে পড়াশোনার জন্য মানে উপযোগী স্থান থাকে না। তো এটা দেখা গেছে 10 দিনের একটা বিপর্যয় আসলে সেখানে 1 মাস চলে যায় ওইটা গুছানোর কারণে। তো শিক্ষার্থীরা লং টাইম পড়াশোনা থেকে দূরে থাকার কারণে তাদের প্রতি একটা প্রভাব পড়ে। তো তাদের মন উঠে যায়, অনেকে ঝরে পড়ে যায়। আহ
তো আবার দেখা গেছে শিক্ষার্থীদের যে ফ্যামিলি, তাদের যে উম, চাষাবাদ, কৃষি ক্ষেত্রে, তারপরে অনেকের মাছের ঘের থাকে। তো প্রচুর পরিমাণে বন্যা হওয়ার কারণে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ক্ষতি হয়। তো যেহেতু তাদের ফ্যামিলিগত ভাবে তাদের ওই শিক্ষা ক্ষেত্রে অনেক অর্থনৈতিক সাপোর্ট দেওয়া লাগে, তো ফ্যামিলি যখন এই অর্থনৈতিক ক্ষতির সম্মুখে পড়ে, তখন অনেকের পড়াশোনা বন্ধ করে ফেলতে হয়। অনেকে আবার চাকরির ক্ষেত্রে দেখা গেছে শহরগুলোতে আসে, তখন স্বল্প পড়াশোনার কারণে তারা কোনো চাকরি না পেয়ে দেখা গেছে অনৈতিক কাজে যুক্ত হয়ে যায়। আবার আপনার ড্রাগ এডিক্টেড হয়ে যায়, এরকম বিভিন্ন ভাবে ড্রাগ এডিক্টেড বাজে কাজে লিপ্ত হয়ে যাওয়ার কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আবার যদি আমি অল্প বয়সী মেয়েদের কথা বলি, তো মেয়েদের খরচ চালাতে হিমশিম ফ্যামিলি, যখন এই যে জলবায়ু বিপর্যয়ের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়ে যখন ফ্যামিলি মেয়ের শিক্ষা যে খরচটা চালাতে পারে না, তখন তারা আবার দেখা গেছে একটা মেয়েকে হয়তো চালাতে খরচ লাগে, এর জন্য তারা উম, বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করে। তো এই কন্যা শিশুরা যখন তখন বাল্য বিবাহের শিকার হয়, তখন তাদের একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। তো তা আমার কাছে যেটা মনে হয় যে এই যে জলবায়ু বিপর্যয়ের যে এই সংকট, তো এইগুলো আসলে তরুণরা সবচাইতে বেশি এগুলা মোকাবেলা করতে পারে যদি তরুণদেরকে সুযোগ করে দেওয়া হয়। কিভাবে সুযোগ করে দেওয়া হয়? যেমন পরিবেশ গত বিষয় নিয়ে যে নীতি নির্ধারকরা আছে, তারা যদি তাদের তরুণদের সাথে যোগাযোগ, বা তরুণরা যদি তাদের সাথে যোগাযোগ করে, তারা যদি সায় দেয়, তাদের তরুণদের যে চাওয়া পাওয়া, আহ, যেমন যে সচেতনতা বা নিজেদের যে মতামত সেটা শেয়ার করতে পারে, তাহলে যে নীতি নির্ধারকরা আছে তারা প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে। আবার তরুণরা সচেতনতা বৃদ্ধি করতে পারে। যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি প্রচার প্রচারণা করা যায়। তো সেইখানে যে এই যে জলবায়ু বিপর্যয়ের যে স্বাস্থ্য ঝুঁকি, এই সংকটময় মোকাবেলায় যে তখন কি কি করা যেতে পারে, তখন এইটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শেয়ার করতে পারে। আবার দেখা গেছে আইনি ব্যবস্থা, যেমন এই যে জলবায়ু বিপর্যয়ের আগে যে এই যে বিপর্যয়ের দূষণ, এই দূষণ কারা করতেছে, যে কলকারখানা, বা দেখা গেছে কেউ জলাশয় ভরাট করতেছে, বা কেউ বন উজাড় করতেছে, তখন তরুণরা আইনি আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে পারে। তারপর আবার যদি আমি বিশ্ব ক্ষেত্রে দেখি, তাহলে তো বিশ্ব ক্ষেত্রে যদি দেখি, বাংলাদেশ, শুধু বাংলাদেশ এই দিকটা না দেখে, তাহলে হইতে পারে যে তরুণরা যে তাদের ভয়েস রেজ করে বিশ্ব যে নেতা, তাদের প্রতি একটা চাপ বাড়াতে বলে পারে বলে আমি মনে করি। আহ এই আমার মনে হয় যে তরুণরাই আসলে এই সংকট মোকাবেলায়, তরুণরা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ধন্যবাদ। শাওন আসলেই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আসলেই তরুণরা যদি একত্রিত হয়, তারা যদি তাদের যে মেধা সেটাকে কাজে লাগাতে পারে, তাহলে তারা একটা বড় ভূমিকা রাখতে পারে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের জলবায়ু বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে। আমাদের কথা থেকে যদি আমি চিন্তা করি যে আসলে জলবায়ু বিপর্যয়ের দুটি কারণ, একটি প্রাকৃতিক, একটি মনুষ্য সৃষ্ট। তো আসলে মানুষ যে সমস্যাগুলো তৈরি করে, যে বিভিন্ন ধরনের দূষণ করে তারা পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে ফেলছে। সো আমরা আসলে কতটুকু নিজেরা সচেতন, বা আমরা কোন কাজগুলা কিভাবে করছি যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে, জলবায়ুর দ্রুত বিপর্যয় ঘটছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি এবারে অনুরোধ জানাবো উম্মে কুলসুম বাবলিকে, শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। আমি উম্মে কুলসুম বাবলি, বর্তমানে ড্যাফোডিলে ড্যাফোডিল ইউনিভার্সিটি আছি, সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের ওয়েবিনারের হচ্ছে আলোচনা টপিক জলবায়ু বিবর্তন, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় যুবকদের ভূমিকা। তো এটা যে সাবজেক্টটা নিয়ে আমি আজকে আলোচনা করব, তা হচ্ছে প্লাস্টিক আর প্লাস্টিক পণ্য আমাদের স্বাস্থ্যের উপরে কিভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে এবং এটা আমাদের স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করবে। তো দৈনন্দিন জীবনে আমরা চাই আর না চাই, দেখা গেছে যে কম আর বেশি সবারই প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। পানির বোতল থেকে শুরু করে খাবারের প্যাকেট, বাজারের ব্যাগ থেকে শুরু করে সবকিছুতেই বলতে গেলে টুকটাক আমরা মানে না চাইতেও আমাদের জীবনযাত্রা এত সুবিধা করে দিয়েছে যে না চাইতেও আমরা এটা ব্যবহার করতেছি আমাদের দৈনন্দিন জীবনে।
তো এটা হয়তো বা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু একটা পর্যায়ে এটা আমাদের শরীরের জন্য এখন একটা মারাত্মক ঝুঁকি। বলতে গেলে আমরা কেন, আমাদের যে ফিউচার জেনারেশন আছে তাদের জন্য এটা একটা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। প্লাস্টিক প্লাস্টিক আমরা জানি যে নর্মালি প্লাস্টিক যখন আমরা হয়তো বা ইউজ করতেছি, ইউজ করে ডাস্টবিনে ফেলে দিচ্ছি, হয়তো বা এটা কোনো ধরেন যে আমাদের কত কোনো ব্রিজের পাশে অথবা যেখানে অ্যাকচুয়ালি ময়লার ভাগাড় গুলা হয় সেখানে ফেলা হচ্ছে। এটা কিন্তু যে ফেলার পরে পরপর মুহূর্তে যেটা একদম নষ্ট হয়ে যাচ্ছে বা সামনের 1 মাস 2 মাস 1 বছর হবে এরকমও কিন্তু না। একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই প্লাস্টিক গুলো ভেঙে একটা মাইক্রো প্লাস্টিকে পরিণত হয়, যেটা পরবর্তীতে আমাদের খাদ্য থেকে শুরু করে আমাদের হচ্ছে ধরতে গেলে আমাদের বাতাসের সাথে মিশে যাচ্ছে, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের সময় এটা আমাদের শরীরে প্রবেশ করতেছে। কিছুদিন আগে হচ্ছে ডাব্লিউএইচওর একটা রিপোর্ট থেকে দেখা গিয়েছে যে আহ প্লাস্টিক কোনো না কোনো ভাবে আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো ভাবে হতে পারে, সেটা আমরা খাবার গ্রহণের মাধ্যমে অথবা আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই মাধ্যমে, যে কোনো মাধ্যমে এটা আমাদের শরীরে প্রবেশ করতেছে, যার ফলে হয়তো বা আমরা ধরেন যে আমার প্রতিদিন যদি একটু একটু করে জমা হয় তাহলে 7 দিনে কত, 1 মাসে কত, 1 বছরে কত হচ্ছে। তো যখন আমরা লং টার্মের হিসাবটা করবো তখন দেখা যাচ্ছে যে যে আমাদের আশেপাশে এখন আমরা তাকালেই দেখতে পারবো যে মানুষের যে ক্রনিক ডিজিজ গুলো হচ্ছে, মানে যেগুলোকে আমরা একদম ডাইরেক্ট বলতে গেলে বড় বড় অসুখ যেগুলো হচ্ছে, সমাধান হচ্ছে না, ক্যান্সার হয়ে যাচ্ছে, হার্টের সমস্যা হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, অল্প বয়সে মানুষ স্ট্রোক করতেছে। ইভেন এটা আমাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথেও সমস্যা করে, যেখানে এখন এখন বাংলাদেশে কিন্তু আগের তুলনায় কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের যে বাচ্চা কাচ্চারা হচ্ছে এদের কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের হেলথ ইস্যু নিয়ে তারা জন্মগ্রহণ করতেছে। হতে পারে তারা ঠিক মতো কথা বলতে পারে না, তাদের ব্রেনের ডেভেলপ হয় না। এই রিজন কিন্তু কোনো না কোনো দিক থেকে এই প্লাস্টিক, মানে কোনো না কোনো দিক থেকে প্লাস্টিক দায়ী। তো এটা যে শুধুমাত্র আমাদের সুবিধা হচ্ছে বলে ব্যবহার করে যাব আর এই ব্যাপারে আমরা অ্যাওয়্যার হব না, হয়তোবা আমরা হচ্ছি না, এখন কিন্তু ক্রমাগত এটার ইফেক্ট পড়া শুরু হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে শুধু যে প্লাস্টিক, এই প্লাস্টিকের জন্য যে আমাদের স্বাস্থ্যের উপর ইফেক্ট করতেছে শুধু এটা না, সেক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাসও কিন্তু এর জন্য দায়ী। এখন ঢাকা স্কুলগুলাতে, ঢাকা কেন বাংলাদেশের যে কোনো শহরাঞ্চল যে স্কুলগুলোতে আছে, স্কুলগুলোতে খেয়াল করে দেখা যাবে বাচ্চা কাচ্চাদের মানে ফোকাসই থাকে হচ্ছে ওরা ফাস্ট ফুডের দিকে। ওদের ইন্টারেস্টের মেন সেক্টর হচ্ছে ফাস্ট ফুড। তারা হয়তো আপনি দোকানে নিয়ে গেছেন কি খাবা জিজ্ঞেস করা হয়, সে একটা ড্রিঙ্কস নিয়ে বসে থাকে, সে হয়তো বা কোনো একটা ফাস্ট ফুড আইটেম নিয়ে যেয়ে বসে থাকে। তো হয়তো বা এটা তাদের বায়নার জন্য তাদের দিচ্ছি, কিন্তু এইটা যে তার হেলথের উপরে কত বড় একটা ইফেক্ট ফেলতেছে এটা হয়তোবা মানে আমরা কখনোই সেটা মানে যদি আন্দাজ করতে পারতাম তাহলে নিজের হাতে কখনো শিশুকে আমরা বিষ কিনে দিতাম না। তো সেই ক্ষেত্রে যে বলতে গেলে যে এই যে প্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিক খাদ্যাভ্যাস আমাদের দৈনন্দিন জীবন প্লাস আমাদের যে ফিউচার জেনারেশন যেটা বললাম যে বাচ্চা কাচ্চা যারা আছে, একদম ওভারঅল একদম বুড়ো থেকে বলতে গেলে একদম নতুন যারা যুবক যুবতী ছোট বাচ্চা আছে সবার উপরেই ইফেক্ট দিন দিন বাড়তেছে। ইভেন এটাও বলা হয় যে 2050 সালের পরে গিয়ে আমাদের বাংলাদেশে আর না হলেও আহ কি বলে তো 30 to 40% মধ্যে হচ্ছে ক্রনিক ডিজিজ থাকবে, সেটা সে বাচ্চা কাচ্চাই হোক আর হচ্ছে বড় মানুষই হোক। তো ওভারঅল সবকিছু যদি আমি যেহেতু আমি পাবলিক হেলথে পড়তেছি, অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট ওই ভিউ থেকে দেখতে চাই, সেক্ষেত্রে এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এটাকে কমানোর জন্য আমাদের নিজ উদ্যোগেই এগিয়ে আসতে হবে। আর আমরা যেহেতু বাঙালি সেক্ষেত্রে আহ নিজ উদ্যোগে যে কতটা আগানো হবে এটা হয়তো আমরা মুখে হাতে কলমে বলতেছি ঠিকই, বাট অ্যাকচুয়ালি কিন্তু হয় না। তো সেক্ষেত্রে এইটা উদ্যোগ আমাদের তরুণদেরকে নিতে হবে, হতে পারে এটা আমরা বিভিন্ন বাজারে বা বিভিন্ন ধরনের ইভেন্ট করে মানুষকে অ্যাওয়্যার করতে পারি, মানুষকে জানাতে পারি, যে স্কুলগুলো আছে সেখানে তাদেরকে অ্যাওয়্যার করতে পারি যাতে তারা এগুলো সম্পর্কে সতর্ক হয়। যেমন দেখা গেছে আমরা হয়তো এত কিছু জানতেছি এরপরেও আমরা এগুলোতে বিরত থাকতেছি না, এর মধ্যে তারা এইসব ব্যাপারে জানেই না, তো তারা কি সতর্ক থাকবে। তো আমরা যেহেতু তরুণ সমাজকে এখানে প্রতিনিধিত্ব করতেছি সেই দিক থেকে আমরা বলবো যে আমরা যেভাবে পারি, হয়তো আমরা কমিউনিটি লেভেলে পারতেছি না, সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াতে এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। হয়তো বা আমার অ্যাওয়ারনেস পোস্ট ভিডিও বা আমাদের এই আজকের যে টপিকটা হচ্ছে এইটা, এটা দেখে হয়তো যদি 1 2 3 10 জন মানুষ উপকৃত হয় সেটাই কিন্তু অনেক কিছু। সে বেঁচে যাচ্ছে, তার ফ্যামিলি বেঁচে যাচ্ছে, ইভেন সবাই মানে এইটা থেকে উপকৃত হতে পারতেছে। তো সবকিছু মিলিয়ে ওভারঅল যদি বলতে চাই তাহলে আমরা যদি সুস্থ থাকতে চাই সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব নিজেরা
পাশাপাশি আমাদের পরিবারের সদস্য, আশেপাশের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা চেষ্টা করব আমরা যেটা জানতেছি এটা সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করবো। যেমন প্লাস্টিক, যেটা বললাম প্লাস্টিক, ইভেন বাদ বাকি যেগুলো আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে ক্ষতিকর প্রভাব ফেলতেছে আমরা জানতেছি, এগুলো শেয়ার করবো। তো ধন্যবাদ। আহ অনেক ধন্যবাদ বাবলি, খুব সুন্দর করে বলেছে যে মানে একবার ব্যবহৃত প্লাস্টিক বা প্লাস্টিক পণ্য, প্লাস্টিকের যে বর্জ্যগুলো, সেগুলো কিন্তু আমাদের মাটির সাথে মিশে মিশে না। এবং এমনও প্লাস্টিক আছে যেটা খুবই পাতলা দেখা যাচ্ছে, কিন্তু 200 থেকে 500 বছর কিন্তু এটা মাটিতে নষ্ট হয় না। আবার দেখা যাচ্ছে যখন আমরা সমুদ্রে ফেলছি বা পানিতে ফেলছি, তখন জলজ প্রাণী যারা আছে, মাছ বা বিভিন্ন ধরনের প্রাণীগুলো জলজ, তারা খেয়ে ফেলছে, খেয়ে মারা যাচ্ছে, আবার আমরা তাদেরকে খাচ্ছি। সো এই যে বিষগুলো, সেগুলো আমরা মানে পর্যায়ক্রমে আমাদের দেহে চলে আসছে, যার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জটিল রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এবং এতে কি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে যখন মাটিতে পড়ছে মাটি দূষিত হচ্ছে, পানিতে পড়ছে পানি দূষিত হচ্ছে, এবং ধীরে ধীরে এই বর্জ্যগুলো আসলে জলবায়ু বিপর্যয়েরই একটা অংশের মধ্যে চলে যাচ্ছে, যেটা জলবায়ু বিপর্যয়ের একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই এই বিষয়, সমস্ত বিষয়গুলো যেমন শাওন বা বাবলি দুজনেই বললো যে মানুষের সৃষ্ট যে সমস্যাগুলো, এগুলো অনেক বেশি এখন গুরুত্ব পাচ্ছে যে এই জলবায়ু পরিবর্তন বা বিপর্যয়ের ক্ষেত্রে। তো আমরাই সমস্যা তৈরি করছি এবং আমরাই কিন্তু সমস্যায় পড়ছি। তো সেই জায়গাটা থেকে আমি প্রথমেই বলেছিলাম যে এই জলবায়ু বিপর্যয়ে তরুণ, বয়স্ক অর্থাৎ বৃদ্ধ, গর্ভবতী নারী এবং প্রতিবন্ধী ব্যক্তি, এই শ্রেণীর মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত এবং তারা বেশি পিছিয়ে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে এই মানুষগুলো, আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের নিম্নাঞ্চলে যে মানুষগুলো থাকে বা বসবাস করে, সেইখানকার এই ধরনের মানুষগুলো আসলে কেমন জীবনযাপন করে, একটা ঝড় জলোচ্ছ্বাস বা বন্যাতে তাদের কি অবস্থা থাকে। তো এই বিষয়গুলি নিয়ে আমি একটু আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাবো ওমর ফারুক তানিমকে। ওমর ফারুক তানিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জি, আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ আপু। যে প্রথমে ধন্যবাদ জানাইতেছি ডাব্লিউবি ট্রাস্টকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আচ্ছা, আমাদের আজকে টপিক ছিল জলবায়ু বিপর্যয়ে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় যুবকদের ভূমিকা। সো আমরা ইতিমধ্যে দেখতে পাইছি যে অ্যাকচুয়ালি জলবায়ু বিপর্যয়ের কারণে বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকিগুলো তৈরি হয়। এখন আমরা যদি গত বছর 2024 সালের মে থেকে আগস্টের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আহ, গত মে থেকে আগস্টে বাংলাদেশে প্রায় 1,80,00,000 মানুষ জলবায়ু বিপর্যয়ের কারণে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো যেমন বন্যা, তারপর হিট ওয়েভের কারণে তারা বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং এই ক্ষতির সম্মুখীনের দিক থেকে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ গ্রুপগুলোর মধ্যে ছিল নারী, শিশু, তারপর বয়স্ক এবং প্রতিবন্ধী লোকেরা। আহ আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, এই ন্যাচারাল যে ডিজাস্টার গুলো আছে বা প্রাকৃতিক দুর্যোগগুলোর সময় আহ সব গ্রুপের থেকে আমাদের প্রতিবন্ধী যে লোকেরা আছে বা প্রতিবন্ধী যে গ্রুপগুলো আছে, তারা আসলে সবচেয়ে বেশি অসহায় থাকে। তাদের অসহায় থাকার পিছনে অনেকগুলা রিজন আছে, যেগুলো আমরা একটু পরে একটু আলোচনা করার চেষ্টা করব। এর আগে যদি আমরা একটু দেখি যে আমাদের যে কোস্টাল এরিয়াটা আছে, যে কোস্টাল এরিয়াটা সাধারণত কোস্টাল এরিয়াতে রিপিটেডলি আমাদের বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার গুলো হয়ে থাকে। সেটা হতে পারে খরা হয় কখনো কখনো, কখনো জলোচ্ছ্বাস, কখনো ঘূর্ণিঝড়, বা কখনো বন্যার মতো এইসব সমস্যাগুলো হয়, এবং এগুলো রিপিটেডলি হয়। এবং আমরা দেখতে পাইতেছি যে আমাদের এনএসপিডির যে রিপোর্ট অনুসারে যে আমাদের কোস্টাল এরিয়াতে প্রায় 30 লক্ষ প্রতিবন্ধী লোক আছে। অন এভারেজ যদি বলি আমি, প্রায় 30 লক্ষ প্রতিবন্ধী লোক আছে, এবং তারা কিন্তু প্রতি বছরে প্রাকৃতিক দুর্যোগগুলোর সম্মুখীন হইতেছে, তারা সেগুলো মোকাবেলা করতেছে। এবং শুধু মোকাবেলায় না, সেখানে অনেক প্রাণহানিও ঘটতেছে তাদের। এখন এই প্রাকৃতিক দুর্যোগগুলোর সময় এবং এই প্রাকৃতিক দুর্যোগগুলোর হওয়ার পরে যে সময়টাতে, এই সময়টাতে সাধারণত নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়। যে স্বাস্থ্য ঝুঁকিগুলোর মধ্যে হইতে পারে নিরাপদ খাদ্যের অভাব, পানির অভাব, তারপর হইতে পারে প্রপার স্যানিটেশন হাইজিনের অভাব, এই ব্যাপারগুলো হইতে পারে।
সো সাধারণত বন্যা জলোচ্ছ্বাসের সময় বা ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়তে আমাদের দেখা যায় যে নিরাপদ পানি পাওয়া যায় না। সো নিরাপদ পানির প্রচুর অভাব থাকে। এইসব ক্ষেত্রে আমাদের অন্যান্য যে ভালনারেবল যে গ্রুপগুলো আছে তাদের তুলনায় প্রতিবন্ধী মানুষেরা আসলে অনেক বেশি সাফার করে। তাদের কারণ তারা অন্যান্য গ্রুপগুলোর তুলনায় তারা খুব সহজে যে এসেনশিয়াল সার্ভিস গুলো আছে এগুলো ওরা অ্যাকসেপ্ট করতে পারতেছে না বা ওরা ওগুলো গ্রহণ করতে পারতেছে না। এছাড়াও ওই সময়গুলোতে স্যানিটেশন এবং প্রপার হাইজিনের প্রচুর অভাব থাকে, এবং এই কারণে তারা রিপিটেডলি বিভিন্ন রকম কমিউনিকেবল ডিজিজের মধ্যে আক্রান্ত হইতেছে। এছাড়াও আমরা যদি দেখি যে আমাদের যে আশ্রয় কেন্দ্র গুলো আছে, যে ঘূর্ণিঝড়ের সময় যে আশ্রয় কেন্দ্র বা বন্যার সময় যে আশ্রয় কেন্দ্র গুলো ব্যবহার করা হয় বা তৈরি করা হয়েছে, তো এই আশ্রয় কেন্দ্র গুলো আসলে সবগুলো বা ম্যাক্সিমামই হইতেছে আপনার আহ প্রতিবন্ধীদের উপযোগী করে তৈরি করা হয়। ঠিক আছে, তো তারা এই সময়টাতে কিভাবে সার্ভাইভ করবে, তারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসার জন্য তাদের মতো সেই প্রপার রাস্তা বা প্রপার হইতেছে পথঘাটের এরকম কোনো ব্যবস্থা থাকে না। সো এইসব ব্যাপারগুলোর কারণে আসলে তারা বিভিন্ন সময় অনেক সাফার করে। তো এই প্রাকৃতিক দুর্যোগগুলোর সময় আমাদের ওই এলাকার বা আমাদের যে যুব সমাজ আছে তাদের আসলে অনেক বড় ভূমিকা আছে, যে তারা অনেক ইফেক্টিভ রোল প্লে করতে পারে ওই সময়। তো তাদের এই ইফেক্টিভ রোল প্লে করার গুলোর মধ্যে অন্যতম হইতেছে যে আমাদের আসলে আগে আইডেন্টিফাই করা উচিত যে এই যেসব কোস্টাল এরিয়াতে বা যেসব দুর্যোগ প্রবণ যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতে আসলে প্রতিবন্ধী লোকরা কারা। ঠিক আছে, কারণ আমাদের সরকারি ভাবে প্রতিবন্ধী লোকদের রেজিস্টার করা হয়, এবং দেখা যাইতেছে যে 2021-22-এর রিপোর্ট অনুসারে যে কোস্টাল এরিয়াতে আসলে রেজিস্টার পরিমাণ আসলে খুব কম। ওকে, সো তার মানে হইতেছে যারা প্রতিবন্ধী তাদেরকে আসলে সরকারি ভাবে চিহ্নিতই করা হইতেছে না, যে অ্যাকচুয়ালি আর চিহ্নিত যদি না করা হয় তাহলে ওইখানে ওদের ওদের উপর বা ওনাদের উপর প্রপার ব্যবস্থা নেওয়ার আসলে পসিবিলিটি আসলে কমে যায়। সো আমার মনে হয় যে এলাকার যুব সমাজের উদ্যোগে এই সকল রেজিস্টার প্রতিবন্ধী লোকদের সরকারিভাবে রেজিস্টার করা এবং তাদের আইডেন্টিফাই করাটা খুবই দরকার। কারণ যদি আমরা সাধারণত ঘূর্ণিঝড়গুলো যখন হয় কয়েক ঘন্টার মধ্যেই হইতেছে এদের সেভারিটি চেঞ্জ করে ফেলে। যেমন 3 নং বিপদ সংকেত থেকে হুট করে 7 নং বিপদ সংকেতে চলে যেতে পারে, সেটা খুবই মিনিমাম টাইমের মধ্যে। এবং এই মিনিমাম টাইম গুলোর মধ্যে একজন সুস্থ লোক চাইলে সহজে মুভ করতে পারে, মুভ করে আসলেও উনি আশ্রয় কেন্দ্রে যাইতে পারে, কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের পক্ষে এটা সম্ভব না। তো আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি আগে থেকেই, তাহলে আমরা আসলে ওনাদের ওনাদের উপরে এই সকল ব্যবস্থাগুলো বা যে সকল ব্যবস্থাগুলো নেওয়া উচিত, তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছানো, তাদের নিরাপদ খাদ্য, নিরাপদ পানি সুনিশ্চিত করা, প্রপার হাইজিন সুনিশ্চিত করা, এই ব্যবস্থাগুলো আসলে আমরা নিতেই পারবো না। এছাড়াও চাইলে যুবকরা এলাকার যুবকরা বিভিন্ন ক্লাব বা হইতেছে বিভিন্ন গ্রুপিং এর মাধ্যমে ফান্ড রেজ করে হইতেছে যে আহ, এই আহ, দুর্যোগের সময় তারা আহ, প্রতিবন্ধী লোকদের এবং তাদের হইতেছে বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা করতে পারে, এবং তারা চাইলে সরকারি যে কর্মকর্তারা আছে আমাদের ওইসব এরিয়াতে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সরকারি ফান্ডের ব্যবস্থা আহ, আসলে ব্যবস্থা করার মতো কোন একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়াও আমরা যারা যুবক আছি আমরা চাইলে আমাদের কারণ আমরা খুবই আপডেটেড, আমরা সোশ্যাল মিডিয়ার সাথে সহজে কানেক্টেড, আমরা সহজে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা বিভিন্ন ইভেন্ট তৈরি করতে পারি। এই দুর্যোগের সময় আমরা প্রতিবন্ধীদের নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করব, আহ, তাদের তাদের ব্যাপারে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, এসব নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো আমরা চালু করতে পারি। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করলে মেইনলি আমাদের সমাজে আসলে এই প্রতিবন্ধী মানুষদের আহ, খুবই ছোট করে দেখা হয়। মানে একটা পরিবারে একটা প্রতিবন্ধী মানুষ থাকলে তাকে অনেকটা পরিবারে বোঝাই চিন্তা করা হয়। তো আমাদের আগে প্রথমত তাদের যাতে পরিবারে বোঝা না মনে করা হয়, এবং দুর্যোগকালীন সময়টা তাদেরকে আরো বড় বোঝা মনে করা হয়। তো এই সময়গুলোতে যাতে আমরা কিভাবে ইফেক্টিভলি তাদেরকে সাহায্য করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এছাড়াও আমরা চাইলে মোবাইল হেলথ ইউনিট তৈরি করতে পারি যুবকদের মাধ্যমে, যাতে আমরা র্যাপিডলি হইতেছে যাই বিভিন্ন এরিয়াতে যে আমাদের প্রাইমারি হেলথ সার্ভিস গুলো বা আমাদের ইমার্জেন্সি যে হেলথ সার্ভিস গুলো সেগুলো যাতে প্রোভাইড করতে পারি। অথবা চাইলে অথবা আমাদের এক্সিস্টিং যে পলিসি গুলো আছে এই পলিসি গুলোর দিকে আমরা তাকাইলে আমরা দেখতে পাই যে পলিসি গুলো যথেষ্ট ডেভেলপ, বাট কিন্তু আহ,
যথেষ্ট লোকবল এবং হইতেছে ফান্ডিং এর অভাবে এই পলিসিগুলো আসলে সহজে ইমপ্লিমেন্ট করা যাইতেছে না। সো আমাদের যুবকদের আসলে বা তরুণদের আসলে উচিত যে এইসব ক্ষেত্রে ভয়েস রেজ করা, যাতে হইতেছে পলিসি গুলা যাতে কিভাবে আর ইফেক্টিভলি এই সময়গুলোতে প্রতিবন্ধী মানুষের জন্য ইফেক্টিভলি আমরা কাজে লাগাতে পারি, এইসব ব্যাপারে আমরা ভয়েস রেজ করতে হবে। এবং আহ আহ, বাকি যেই ব্যাপারগুলো আছে, যেমন আমাদের সরকারি যেই অধিদপ্তর এবং বিভিন্ন এনজিও যেই সংস্থাগুলো আছে ওই এরিয়াতে কাজ করে, তাদের সাথে আমাদের কোলাবোরেট হয়ে কাজ করলে হয়তো ওই ওই কঠিন সময়গুলোতে আমরা তাদের বিভিন্ন উপকার বা তাদের যেই ক্ষতির যেই পরিমাণ সেটা কমায় আনতে পারবো। সো এইটুকুই আমার পক্ষ থেকে, ধন্যবাদ। আহ অনেক ধন্যবাদ তানিম, অনেকগুলো আসলে পয়েন্ট তুলে করেছেন। আসলেই তাই, আমাদের এই দুর্যোগের সময় হঠাৎই যদি কোনো ভূমিকম্প বা কোনো ঘূর্ণিঝড় আসে, তখন আমরা সবাই আসলে উদ্ধত হয়ে নিজে চলে মানে দৌড়ে বাঁচার জন্য। তো একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা একজন হুইল চেয়ার ব্যবহারকারী মানুষ বা একজন গর্ভবতী মানুষ, নারী বা একজন বয়স্ক মানুষকে আসলে তখন ওই ওই ধরনের কোনো চিন্তাই আমরা আসলে রাখি না। তো আমাদের প্রত্যেকটা কার্যক্রমে তাদেরকে প্রায়োরিটিতে রেখে আমাদের কার্যক্রমগুলো পরিকল্পনা করা উচিত। যখন কোনো ধরনের সাপোর্ট সিস্টেম যখন তৈরি করা হয়, তাদেরকে যেন প্রায়োরিটিতে রাখা হয়, এই ধরনের একটা চিন্তা করা উচিত। এবং সেই সাথে এই ধরনের কোনো পরিকল্পনা বা কোনো ধরনের যদি ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, তরুণদের সহযোগিতা বা তরুণদেরকে যেন যুক্ত করে তাদের সহযোগিতা নিয়ে যেন সবাই একসাথে যেন কাজটা আগায় নিতে পারে। তো সেই জায়গাটা থেকে যখন আমরা দেখতে পাই যে কোনো এলাকায় হয়তো বড় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ তৈরি হলো, দুর্যোগ কোনো বন্যা বা জলোচ্ছ্বাস তৈরি হলো, হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই মানুষগুলো কিন্তু, বা নদী ভাঙনে যদি হয়, ওই মানুষগুলো কিন্তু মাইগ্রেন্ট হয়ে যায়। এবং মাইগ্রেন্ট হয়ে যাওয়ার পরে তারা কোথায় যায় আসলে? তারা কিন্তু নগরে চলে আসে। তখন দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ প্রতিনিয়ত ঢাকা শহরে বা অন্যান্য যে নগরগুলো রয়েছে, চট্টগ্রাম বা সিলেট, এই ধরনের যে মূল নগরগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা মাইগ্রেশন হয়ে চলে আসে। এবং চলে আসার পরে আসলে তাদের তখনকার চিত্রটা কিরকম হয়, তাদের তখনকার জীবনটা আসলে তারা কিভাবে ফেস করে, আমরা এই বিষয়টা নিয়ে একটু জানবো জাকারিয়া মোহাম্মদ ইমনের কাছ থেকে। তার আলোচনার মাধ্যমে যে যে মানুষটা আসলে চলে আসে ঢাকায়, তার অবস্থাটা কি হয়। জাকারিয়া মোহাম্মদ ইমন, শিক্ষার্থী, ঢাকা স্কুল অফ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্জিত আপু আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবাই জানি যে প্রতিনিয়ত হচ্ছে যে পরিমাণ যে পরিমাণ হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের জীবনযাত্রার মান কি পরিমাণ চেঞ্জের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, সেটা আসলে আমরা মানুষ হিসেবেই আমরা দায়ী। কারণ এই তাপমাত্রার কারণে দায়ভার আমাদের নিতে হবে। আমরা তরুণরা হয়তো বা এখন নিচ্ছি না, কিন্তু যারা আমাদের আগে ছিলেন, যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আসলে এই কাজগুলো করে গিয়েছিলেন, ইকোনমির জন্য কাজগুলো করে গিয়েছিলেন, আসলে এই পুরো দায়ভারটা হচ্ছে কি তাদের নেওয়ার কথা। কিন্তু আলটিমেটলি এখন এই সময়টার মধ্যে হচ্ছে কি তরুণদের উপর দায়ভারটা অনেক বেশি চলে আসছে। কেন চলে আসছে? কারণ আমাদের একটা দায়বদ্ধতা আছে। কারণ আমরাও যদি তাদের মতো আচরণ করা শুরু করে দিই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরও কিন্তু আমাদের মতো একটা দায়িত্ব নিতে হবে। সাথে তাদের কাঁধে হয়তো বা 3, 4, 5 গুণ দায়িত্ব আরো বেশি বেড়ে যেতে পারে। তো এই দায়িত্বগুলো কিভাবে কমানো যায়, তারাও কিভাবে হচ্ছে কি আমাদের মতো জীবন যাপন করতে পারে, সেটা নিশ্চিত করার দায়িত্বও কিন্তু আমাদের। যেমন হচ্ছে আপু শুরুতে বলেছে মাইগ্রেশন করে যখন হচ্ছে তারা ঢাকার মধ্যে চলে আসে, তখন তাদের জীবনযাত্রার মান কেমন হয়। তাদের জীবনযাত্রার মান আমাদের চেয়ে অনেক খারাপ হয়। কেন খারাপ হয়? কারণ আমি যদি একদম স্পেসিফিকলি একটা স্লাম এরিয়া নিয়ে কথা বলি, কাশি স্লাম নিয়ে, আমাদের সুনামগঞ্জে বন্যায় আক্রান্ত লোকের সংখ্যা সবচেয়ে বেশি মাইগ্রেট হয়ে চলে আসছে আমাদের কাশি স্লামের মধ্যে। এখন কাশি স্লামে এসে, এই বস্তিতে এসে তারা হচ্ছে কি তাদের জীবনমান তাদের কেমন হচ্ছে, তাদের জীবনমান আসলে দুর্বিষহের মধ্যে যাচ্ছে। কারণ ক্লাইমেট ক্রাইসিস, তারা ওখানেও তারা ক্লাইমেট ক্রাইসিসের ভুক্তভোগী, তারা হচ্ছে শহর অঞ্চলে এসেও ক্লাইমেট ক্রাইসিসের ভুক্তভোগী। সেটাকে যদি আমি একটা পাঠ্য বইয়ের ভাষায় নাম দিতে চাই, সেটাকে বলা হয় মাল অ্যাডাপ্টিভ
মাইগ্রেশন। এখন আমরা যারা হচ্ছে এশিয়ান কান্ট্রির দিকে আছি, সবসময় আমাদেরকে বলা হয় যে আপনারা অ্যাডাপ্ট করুন, আপনারা অ্যাডাপ্ট করতেই থাকুন, অ্যাডাপ্ট করতেই থাকতে হবে আপনাদের। এখন কথা হচ্ছে আমরা মানুষ, আমরা অ্যাডাপ্ট করতে 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 কোন পর্যায়ে গেলে আসলে অ্যাডাপ্টেশনটা বন্ধ হবে, সেটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেশি কনসার্নের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন কোপে যাই, আমরা যখন প্যারিস এগ্রিমেন্টের কথা বলি, আমরা যখন বিভিন্ন ক্লাইমেট ক্রাইসিসের কথা বলি, তখন হচ্ছে কি আলটিমেটলি আমাদেরকে বলা হয় হচ্ছে কি আপনারা অ্যাডাপ্টেশনে যান, আপনারা অ্যাডাপ্টিভ করুন, আপনারা মাইগ্রেশন করুন, আপনারা সার্ভাইভাল মাইগ্রেশনে যান। আমাদের প্রশ্ন এখানে দাঁড়ায় যে আমরা কেন এত মাইগ্রেশনকে অ্যাডাপ্টিভ নিয়ে পর্যায়ে নিয়ে যাব। এখন আমাদেরও তো হচ্ছে কি বেসিক নিড থেকে শুরু করে আমাদের বেসিক যে জিনিসপত্রগুলো দরকার, সেগুলো তো নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকারের তো বটেই, সাথে হচ্ছে কি আমাদেরও। এখন যুবরা এই জায়গায় কি ধরনের কাজ করতে পারে, যেমন আমি আপনাদের শুরুতেই বলেছি যে বেশিরভাগ কাশ ইসলামের লোকজনই হচ্ছে কি অনেক বেশি ইফেক্টিভ তারা। এখন তারা যখন হচ্ছে কি বেশি ইফেক্টিভ, তাদেরকে নিয়ে আমরা আসলে কি কাজ করতে পারি? তাদেরকে নিয়ে আসলে মেন কাজ এখানেই হয় যে সেই পুকুরটা আমরা একটা হচ্ছে মানে কি বলে ন্যাচারালি ওয়াটার কনজার্ভ জায়গাটা হচ্ছে কি আমাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে কি এই জায়গাটার মধ্যে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, যেটা কাশী পন্ড হিসেবে পরিচিত, সেটা আমাদের রিজার্ভেশনে আনতে হবে। কারণ 1990 সালে 11.2% ন্যাচারাল রিজার্ভেশন এরিয়া ছিল ঢাকা শহরের মধ্যে, কিন্তু 2021 সালে এসে 5.2% হয়ে গিয়েছে এটা। এখন যেহেতু আমাদের ন্যাচারাল ওয়াটার রিজার্ভেশন এরিয়া কমে গেছে, সেহেতু আমাদের হচ্ছে কি কাশী স্লাম, যেটা স্লাম হিসেবে পরিচিত, সেটা আসলে একটা পন্ড। সেই পন্ডটা যদি আমরা হচ্ছে ন্যাচারাল ওয়াটার রিসোর্স হিসেবে যদি রিজার্ভ করতে পারি এবং তাদেরকে যদি শিফট করে, ঠিকই তারা কিন্তু সেখানে টাকা দিয়ে থাকছে, 1,500 2,000 মাসিক ইনকাম তাদের যতই হোক না কেন, তাদের সেখানে 1,000 1,500 2,000 3,000 করে হচ্ছে কি ওই টাকাটা দেওয়া লাগতেছে। তো তাদের জন্য যদি আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এবং অ্যাফোর্ডেবল হাউজিং সিস্টেমে যদি 1,500 2,000 3,000 মধ্যে তাদেরকে হচ্ছে কি মাসিক যে একটা ভাড়া, সেটা যদি নির্ধারণ করে দিয়ে ওখান থেকে নিয়ে আসতে পারি, তাহলে ওটা আমরা একটা একটা হচ্ছে কি মানে ইকোলজিক ল্যান্ডমার্ক করতে পারবো। এটাই হচ্ছে কি আমাদের মেইন ফোকাস পয়েন্ট কাশ ইসলামিক। আর এই কাজটাই সবচেয়ে বেশি আগাইতে পারবে যুবকরা। যদি যুবকরা ওখানে যায়, পলিসি মেকারদের সাথে কথা বলে, গভর্নমেন্টের সাথে কথা বলে, তখন কি আমরা ওই জায়গাটা সংরক্ষণে আনতে পারি। এখন তারা কেন মাইগ্রেট করে ঢাকা শহরকে চয়েসে নিচ্ছে? কারণ আমরা জানি, সবাই সবাই মনে করে ঢাকার আউটসাইডে যে ঢাকা হচ্ছে স্বপ্নের নগরী, আসলে ততটাও স্বপ্নের নগরী না। কারণ অনেক মানুষ মাইগ্রেশনে চলে আসার কারণে ওভার ক্রাউডেড হয়ে গেছে। আর হচ্ছে অনেক বেশি আমরা ওভার ক্রাউডেড এর কারণে যেখানে সেখানে ঘর বাড়ি হয়ে যাচ্ছে, বস্তি সৃষ্টি হচ্ছে। আর অনেক বেশি হচ্ছে কি আপনার খারাপ কাজের সাথে যুবকরা অনেক বেশি লিঙ্কড আপ হয়ে যাচ্ছে। যেমন কি আমরা যখন ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি, তখন আমাদেরকে ওখানকার যারা সারাউন্ডিং ব্যক্তিরা আছেন, যারা 15-20 বছর ধরে ওই ইসলামেই থাকছেন, তারা আমাদেরকে বলেছে মাদকের চাহিদা আর মাদকের যে অ্যাভেলেবিলিটি, সেটা পানির চেয়েও বেশি। তারা পানি, বিশুদ্ধ পানির আগে মাদক পেয়ে যায়। এর মতো ভয়ঙ্কর কথাবার্তা আর কি হতে পারে? আর এগুলোর সবকিছুরই একটা পরিবেশ তৈরি করে রেখেছে যুবকরাই। তো এই যুবকদের আসলে কাউন্সিলিং দরকার। তারা কিন্তু জলবায়ু বিপর্যয়ের কারণে এখানে আসছে, এখানে এসে এগুলোর ভুক্তভোগী তারা হয়েছে। তো আলটিমেটলি আমাদের যুবকদের দায়িত্ব এই মাইগ্রেশন লোকগুলোকে নিয়ে কাজ করা, যেখানে স্লাম এরিয়া সেখানে গিয়ে কাজ করা, কাউন্সিলিং করা, অ্যাওয়ারনেস করা, সাথে গভর্নমেন্টকে হেল্প করা পলিসি মেকিং এ। আর তাদেরকে আসলে আমাদের যে রিসার্চ পেপার গুলো আছে, যে রিসার্চ করা কাজগুলো আছে, সেগুলো নিয়ে তাদেরকে বলা, বোঝানো যে আসলে আমার এই রিসার্চ পেপার বা আমার এই কাজগুলো যদি আপনারা দেখেন, তাহলে পরবর্তী একটা সলিউশনে আপনারা যেতে পারবেন। তো আমি এই বলে হচ্ছে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আহ অনেক ধন্যবাদ জাকারিয়া। খুব সুন্দর করে বলেছেন যে যারা আসলে স্বপ্নের নগরীতে মানে স্বপ্নের চিন্তা করে আসে, আসলে তারা খুবই ভার্নারেবল একটা পজিশনে তারা থাকে। তাদের অবস্থা খুবই শোচনীয় থাকে, এবং এই শোচনীয় অবস্থায় দেখা যায় তাদের শারীরিক এবং মানসিক দুইটা স্বাস্থ্যই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়।
এই যে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা, আসলে তারা তখন দেখা যায় কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, একদম খুবই সাধারণ থেকে দেখা যায় খুবই মহামারী আকার ধারণ করে তখন তাদের এই জায়গাটাতে। এবং তারা যে অর্থনৈতিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তাদের মানসিক স্বাস্থ্যের উপরে এফেক্ট পড়ে। এবং তারা হচ্ছে কোনোভাবেই এই মানসিক স্বাস্থ্যটাকে তারা আসলে সামনে নিয়ে আসে না যে আমার মানসিকতা ভালো নেই বা আমার মন ভালো নেই, আমার কারণ আমার আর্থিক অবস্থা ভালো নেই, তারা ঠিক মতো কাজে যেতে পারছে না, এবং এই মানসিক অবস্থাটাই তার শারীরিক অসুস্থতার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় একটা সময়। তো এই জায়গাটা থেকে আমরা আজকে এবার একটু মানে স্বাস্থ্যের যে বিষয়টা এটা নিয়ে একটু আলোচনা শুনবো আফরোজা নুদার প্রিয়ন্তীর কাছ থেকে। প্রিয়ন্তী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন শিক্ষার্থী। প্রিয়ন্তী। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমি আফরান উদার প্রিয়ন্তী, আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ পাবলিক হেলথ আন্ডার গ্রাজুয়েট করছি। প্রথমেই ধন্যবাদ জানাবো আজকের এই আলোচনায় আমাকে যুক্ত হওয়ার সুযোগটা দেওয়ার জন্য। আমাদের আজকের যে এই বিষয়টা সেটা হচ্ছে জলবায়ু বিপর্যয়। আমরা কিন্তু পরিবর্তনের জায়গায় বিপর্যয় ওয়ার্ডটা ইউজ করছি, কারণ এটা বলা যায় যে জলবায়ু পরিবর্তন এটা কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎ আশঙ্কা না, এটা আমাদের বাস্তবতা, আমাদের বর্তমান অবস্থা। প্রথমেই শুরু করব জলবায়ু বিপর্যয়ের। প্রথমে বলা যায় আমরা দেখছি প্রত্যেক বছরই রেকর্ড তাপমাত্রা হচ্ছে। আমাদের দেশে হিট ওয়েভটাও একটা স্বাভাবিক পরিস্থিতি নিচ্ছে, যেটার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে। কিন্তু হিট ওয়েভের কারণে বা বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, এগুলো কতটুকু ন্যাচারাল, কতটুকু স্বাভাবিক, এগুলো কিন্তু আমরাই ক্ষতি করছি নিজেদের। এগুলোর কারণও আমরা নিজেরাই। জলবায়ু বিপর্যয়ের কারণেই যে প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলোর কারণে দেখা যায় বিভিন্ন রকমের পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। ডায়রিয়া, কলেরা বা টাইফয়েড, এগুলা কিন্তু অনেক মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই ধরনের পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া কিন্তু অস্বাভাবিক কিছু না। তারপর বলা যায় খাদ্য সংকটের কথা। যেমন একটা প্রাকৃতিক দুর্যোগের পর ফসল নষ্ট হয়, বা অনেক সময় দেখা যায় নোনা পানির কারণে জমি আর চাষের যোগ্য থাকে না। তো এটা কৃষকদের জন্য অনেক মানসিক চাপ সৃষ্টি করতে পারে। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, অনির্দিষ্টকালের জন্য তাদের পড়াশোনা বন্ধ, তারা একটা থাকা খাওয়ার অনিশ্চয়তায় থাকে, তাদের জন্য এটা অনেক বিরাট একটা মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। কিন্তু আমরা সবসময় যখন এফেক্ট গুলো নিয়ে কথা বলি, আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে ফিজিক্যাল এফেক্ট গুলা, সেগুলা নিয়েই কথা বলছি, সেগুলোর জন্যই আমরা একটা সলিউশন খুঁজছি। কিন্তু এই সব ফিজিক্যাল কারণের জন্য যেটা মেন্টাল ক্ষতি হচ্ছে, যেটা মানসিক স্বাস্থ্যের উপর যে প্রভাবটা ফেলছে, সেটা নিয়ে কিন্তু আমরা খুবই কম গুরুত্ব দেই। কারণ বলা যায় বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু একটা ট্যাবু হিসাবে নেওয়া হয়। তো আমাদের প্রথম ধাপ এটাই হবে যেন এই ট্যাবুটা ভাঙা হয়। আহ সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের। সোশ্যাল মিডিয়া আমাদের জন্য অনেক বড় একটা রিসোর্স এখন। তাই এই রিসোর্সটা আমরা যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, আমরা কিন্তু আরো সচেতনতা তৈরি করতে পারবো। মেন্টাল হেলথটা বা মানসিক স্বাস্থ্যটা এটা কিন্তু কাউকে বুলি করার জন্য বা কাউকে টিজ করার জন্য একটা টপিক না। আমাদের স্কুল লেভেল থেকেই বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিতে হবে, যেন তারা বুঝতে পারে আমার পাশে যে একজন আছে, যার জীবনে অনেক বড় একটা কোনো ক্ষতি গিয়েছে, যার উপর কোনো একটা দুর্যোগ গিয়েছে, আমরা তাকে কিন্তু অবহেলা করতে পারবো না, তার মানসিক স্বাস্থ্যটাকে আমরা অবহেলা করতে পারবো না। একটা অসুস্থ মানুষকে আমরা যে পরিমাণ গুরুত্ব দিয়ে দেখি, একটা ফিজিক্যাল অসুখকে যেরকম আমরা গুরুত্ব দেই, সেভাবে মানসিক স্বাস্থ্যটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। সেটার জন্য আমাদের চিকিৎসা দরকার, সেটার জন্য আমাদের সহায়তা দরকার। তাই আমি মনে করি আমরা বিভিন্ন উদ্যোগের মধ্যে এই মানসিক স্বাস্থ্য উদ্যোগটা আমাদের নেওয়া উচিত। সাপোর্ট গ্রুপ, বিভিন্ন পিয়ার সাপোর্ট গ্রুপ, স্কুলের বাচ্চাদের জন্য পিয়ার সাপোর্ট গ্রুপ করা যায়।
কমিউনিটি বেসড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায়, মানুষদের জন্য সহায়তার হাত বাড়ানো যায়। আমরা নিজের থেকেই এই উদ্যোগটা নিতে পারি, কমিউনিটি লেভেল থেকেও না হলে। প্রথম শুরুটা কিন্তু আমাদের নিজেদের থেকেই। আমাদের নিজেদের সচেতন হতে হবে আমাদের আশেপাশের মানুষদেরকে নিয়ে, আমরা নিজেরা কতটুকু তাদের জন্য করতে পারছি। তাই এখানেই আমি এটা বলেই শেষ করব যে একজন অসুস্থ মানুষকে আমরা যেরকম গুরুত্ব দিই, সেরকম আমরা যেন একজন মেন্টালি ট্রাবলড মানুষকেও সেম গুরুত্ব দিয়েই দেখতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয়ন্তী। আসলেই তাই, আমাদের শারীরিক এবং মানসিক দুটা স্বাস্থ্যই খুবই জরুরি একটা বিষয়, আমরা কোনোটাকে আসলে বাদ দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা স্বাস্থ্যকেই একসাথে ভালো রাখতে হবে, কারণ আমরা যদি নিজেরা সুস্থ থাকতে চাই তাহলে আমাদের দুইটা স্বাস্থ্যই অত্যন্ত জরুরি। আমরা আমাদের ইয়কদের কথা শুনলাম, এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে যাব। আমাদের যারা আলোচনা করেছেন তাদের প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট ছোট করে বিশ্লেষণ করবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম সুজন, কারিগরি পরামর্শক, ভাইটাল স্ট্যাটিস্টিক্স। আমি এবার ভাইয়ের কাছে যাব, ভাইয়ার আলোচনা শুনবো। আহ ধন্যবাদ। আমার কথা শোনা যায়? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওরা তো অনেক সুন্দর সুন্দর আলোচনা করলো, আমি তো অত ভালো বলতে পারবো না। এবং ওরা যেসব বিষয়ে কথা বলছে আমি সেসব বিষয়ে হয়তো খুব একটা আলোচনা করবো না। তবে নিঃসন্দেহে তারা যেহেতু এখন ফ্রেশ, তাদের মানে তারুণ্য এবং এই যে বয়সটা আমি পার করে আসছি, প্রত্যেকেই তারা যে কয়জন কথা বলছে প্রত্যেকেই খুব চমৎকার জায়গা থেকে কথা বলছে। এবং সেই ক্ষেত্রে আহ তাদের নিজেদের অনেক রোল আছে। আসলে এখন আমাদের বাংলাদেশে আহ, তারুণ্যের জয় জয়কার সব ক্ষেত্রেই। আমরা যে কোনো ক্ষেত্রে সমাজ পরিবর্তনের জন্য আসলে তরুণদের ভূমিকাটাই মুখ্য। আমি একটু মনে করতে চাই, মানে আমার একটু এই আহ, পরিবেশ কিংবা জনস্বাস্থ্য বিষয়ে কার্যক্রমের ব্যাকগ্রাউন্ডটা। আমি যেই বয়সে মানে কাজ শুরু করি সেই বয়সে আমি মানে তরুণী ছিলাম। এখনো আমি নিজেকে তরুণী মনে করি। বয়স যাই হোক, বয়স তো আসলে কোনো বিষয় না, আমাদের মানে মনের তারুণ্যটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বয়স কম থাকলেও হয়তো মানসিকতায় তিনি হয়তো মানে প্রবীণদের মতো হয়ে থাকতে পারে বা পারেন না। আবার অনেক প্রবীণ তারা মনের দিক থেকে হয়তো তরুণ থাকতে পারেন। তারুণ্য আসলে খুবই মানে এটা সাইকোলজিক্যাল যতটা না ফিজিক্যাল। তো আমাদের ক্ষেত্রে আসলে আজকে একটা তো হচ্ছে যে এইটা একটা মানে জলবায়ু পরিবর্তন এবং সেখানে স্বাস্থ্যের বিষয়গুলো আছে। এবং পাশাপাশি আজকে একটা দিবস আছে, আন্তর্জাতিক ওজন দিবস। এই ওজন দিবসের একটু খুব সংক্ষেপে একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলি। 87 সালে মানে জাতিসংঘের উদ্যোগে মন্ট্রিল, কানাডার মন্ট্রিল একটা কনফারেন্স হয়। এটা মন্ট্রিল ডিক্লারেশন বলে আর কি। ওই মন্ট্রিল সম্মেলনটা যেদিন মানে ডিক্লারেশনটাকে গ্রহণ করে, সেই দিনটা হচ্ছে এই আজকের দিন। মানে এবং এই আজকের দিনটাকে এইটা তারা ওজন দিবস হিসেবে আহ, এটা গ্রহণ করে এবং সেটা বাস্তবায়ন। এটা 40 বছর আগের ইতিহাস। তখন এইখানে যারা এতক্ষণ আলোচনা করছে এবং সঞ্জিদা কারোরই জন্ম হয়নি। তো একটা হচ্ছে যে ওজন, আমি একটু দিবসটা একটু খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। ওজন তো আসলে, ওজন যে লেয়ার, আমরা শীতের সময় কম্বল গায়ে দেই না? সবাই তো কম্বল গায়ে দেয়, কম্বল বা এই জাতীয় জিনিস। কেউ হয়তো মানে গ্রামে হয়তো লেপের প্রচলনটা একটু আছে, কিন্তু শহরে আমরা অধিকাংশ কম্বল গায়ে দিই। বা কেউ কেউ হয়তো একেবারে গ্রামীণ সমাজে হয়তো কাঁথার প্রচলন না এখনো আছে। কাঁথা, কম্বল কিংবা লেপ যাই বলি না কেন, কিংবা আমরা একটু কল্পশীতে আমরা কেউ কেউ বিছানার চাদরও গায়ে দিই। তো এখন এই যে আমরা গায়ে দেই, যদি সেই কম্বলটা যদি ছিদ্র থাকে তাহলে সেখানে কি হবে? আমার গায়ে বাতাস ঠান্ডা লাগতে পারে। আমাদের ওজনের যে লেয়ারটা আছে, এইটা অনেকটা পৃথিবীর একটা কম্বলের মতো কাজ করে, ব্ল্যাঙ্কেটের মতো কাজ করে, অথবা আমরা লেপের মতো বলতে পারি, কিংবা আমরা কাঁথার মতো বলতে পারি, যে যেভাবে দেখি আর কি। এখন এই ওজোন লেয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাইলে এটা যদি কোনো জায়গায় যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমাদের পৃথিবীতে সানের যে সকল ক্ষতিকর রে আছে সেগুলো পৃথিবীতে চলে আসবে। এবং এইগুলো যদি মানে কোনো কোনো ক্ষেত্রে তো একটু আসে, কম বেশি আসে, কিন্তু ওজোন লেয়ার এগুলোকে অনেকটা প্রোটেক্ট করে।
কিন্তু যদি এটা ওজোন লেয়ারটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সেটা পৃথিবীতে অনেক বেশি পরিমাণে আসবে। এই বেশি পরিমাণে যদি আসে, সেটা আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলবে, আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে, আমাদের জীব বৈচিত্র্যের উপর প্রভাব ফেলবে, আমাদের যে কৃষি ব্যবস্থা আছে তার উপরে প্রভাব ফেলবে। এর প্রভাবটা অনেক সুদূর প্রসারী। মানে মানুষের আহ, জীবনযাপনের জন্য যত কিছু প্রয়োজন সবকিছুতে এর প্রভাব পড়বে কম বেশি। এবং যখন পরিবেশের উপরে, কৃষির উপরে পড়বে, তখন সেটা আসলে স্বাস্থ্যের উপরেও চলে আসবে। তো এই বিষয়গুলো এই জন্য, যাতে এই যে পৃথিবীর উপরে যে ওজোন লেয়ারটা আছে, এটা যাতে ক্ষতি কম হয় কিংবা এটা যাতে ক্ষতিটা প্রোটেক্ট করা যায়, সেই জন্য আমরা যারা পৃথিবীতে বসবাস করি তাদের অনেক করণীয় আছে। এবং এই করণীয়গুলোর মধ্যে একটা হচ্ছে যে, যেই সকল কারণে এই ওজোন লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীর যে কম্বল ব্ল্যাঙ্কেট আছে, সেই ব্ল্যাঙ্কেট যে ক্ষতিগ্রস্ত হয়, সেইগুলো আসলে কমিয়ে নিয়ে আসা। এইগুলো কমানোর জন্য আমাদের জীবন, যেমন এইগুলোর একটা বড় কারণ হচ্ছে যে আমরা যে এয়ার কন্ডিশন ব্যবহার করি, আমরা যে রেফ্রিজারেটর সিস্টেম ব্যবহার করি, আমরা যে মানে ফ্রোজেন খাবারগুলো ব্যবহার করি, এইগুলো থেকে যে ক্লোরোফর্মটা তৈরি হয় সেটা পরিবেশের জন্য, সেটা ওজোন লেয়ারের জন্য একটা খুবই ক্ষতিকর। এর বাইরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে আমাদের 18 শতকে। মানে ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন হয়, সেই রেভলিউশনের পরে বিশেষ করে কালো ধোঁয়ার একটা বড় বিষয় চলে আসে। ইন্ডাস্ট্রিকে আমরা অর্থনীতিকে গুরুত্ব দিতে গিয়ে পরিবেশের অনেক ক্ষতি চলে আমরা করে ফেলি। এবং এইটা নিয়ে এখনো বাংলাদেশে অনেক ডিবেট আছে, কোনটা আগে, পরিবেশ জনস্বাস্থ্য আগে নাকি অর্থনৈতিক উন্নয়ন আগে। এবং এইটা নিয়ে বিভিন্ন সময় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, বহুজাতিক কোম্পানিগুলো মানে অর্থনীতিকে গুরুত্ব দিতে চায়, গুরুত্ব দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করে পলিসি মেকারদেরকে। এবং পলিসি মেকাররা আলটিমেটলি দুর্বল নীতি গ্রহণ করে, যেটা আমাদের এই পরিবেশের জন্য হয়তো উপযোগী হয় না। যেমন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের মানে কয়েকটা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পলিথিন এবং প্লাস্টিক ব্যাগ, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য পলিথিন, এইটা নিষিদ্ধ হয় 2001 সালে। কিন্তু বাংলাদেশে এইটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ কাজ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইটার এনফোর্সমেন্টটা ইফেক্টিভলি করা যায়নি অনেকগুলো মেকানিজমের কারণে। আমাদের প্রশাসনিক দুর্বলতা আছে, আমাদের এইটাতে এইসব বিষয়ে মানুষের খুব বেশি এঙ্গেজমেন্ট থাকে না। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমাদের ঢাকা শহরে মানে আমরা কম বেশি খাল খাল নদী এগুলো আমরা দেখি। বুড়িগঙ্গা নদীতে একসময় প্রচুর মাছ হতো। এইটা মানে 1971-এর আগেও এখানে কিন্তু পানি কিন্তু অনেক পরিষ্কার ছিল। এখনো বর্ষাকালে কোনো কোনো সময় যখন অনেক বৃষ্টি হয় পানিটা পরিষ্কার হয়, কিন্তু মোটামুটি এইটা বলা যায় যে 11 মাস এই পানি দুর্গন্ধযুক্ত থাকে, ব্যবহার করা যায় না। এখানে এখন কোনো মাছ হয় না। তো এইটা কেন হয়েছে? এটা তো এমন না যে বুড়িগঙ্গা কোনো ছোট পুকুর, কেউ দেখে নাই, গোপনে কেউ একজন নোংরা করে ফেলছে, ব্যাপারটা তো এরকম না। দিনের পর দিন এখানে সুয়ারেজের পানি গেছে, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য গেছে। এইগুলো আমাদের পলিসি মেকাররা দেখে নাই, নজর দেয় নাই। যারা এইসব পরিবেশ বিষয়ক আইন কিংবা নদী বিষয়ক আইন কিংবা পানি বিষয়ক আইন যাদের বাস্তবায়ন করার কথা, তারা এগুলো করে নাই। তারা কেন করে নাই? তা আমাদের গভর্নেন্স সিস্টেম দুর্বল ছিল, কিংবা তারা কোনোভাবে বেনিফিটেড ছিল, অথবা তারা ভয়ে ছিল, মানে নানা কারণে। এই বিষয়গুলো, এই ধরনের বিপর্যয়গুলো আমাদের মানে শহরে অনেক ধরনের বিপর্যয় আছে। একটা তো হচ্ছে আমাদের খাল বিল নদী নালা যেগুলো আছে সেগুলো মারাত্মকভাবে দূষিত। এবং এই এই দূষিত হওয়ার কারণে কিন্তু এইটা থেকে, দূষিত পানি থেকে কিন্তু যে গ্যাসটা তৈরি হয় সেটা আলটিমেটলি ওজোন লেয়ারে যায়। এই পানি যদি স্বচ্ছ থাকতো, এই পানি যদি ব্যবহার উপযোগী থাকতো, তাহলে সেখানে জীব বৈচিত্র্য থাকতো, সেখানে মাছ থাকতো, সেই মাছ আমরা খেতে পারতাম। তাহলে আমাদেরকে মাছ চাষ, এখন আমরা যে মাছগুলো ঢাকা শহরে পাই, বাজারে পাই, সেগুলো অধিকাংশ চাষের মাছ। এবং এইগুলো হাইব্রিড, মানে বাইরে থেকে আনা মাছ, আমাদের দেশি মাছ আমরা পাই না। তো দেশি মাছ যদি আমরা পাইতাম, এইখানেই কিন্তু খাদ্য যে চেইন ব্যবস্থা আছে, আমাদের খাদ্য চেইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এবং এইটা কিন্তু পরিবেশ দূষণ একটা বড় কারণ। এই পরিবেশ দূষণের কারণে আমাদের ঢাকা শহর আশেপাশের যে সকল মানে কৃষি জমি আছে, সেগুলো কিন্তু এখন মানে এখন এইখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, মানে নগরায়ন হচ্ছে, এখানে আবাসিক ঘর তৈরি করা হচ্ছে, কিংবা হাউজিং কোম্পানিগুলো নানাভাবে অবকাঠামো তৈরি করছে। আলটিমেটলি নগরের যে কৃষি, মানে শহরে যারা বসবাস করে, তারা আশেপাশের এলাকা থেকে যে কৃষি মানে শস্য পাবে, সেই রকম ব্যবস্থা কিন্তু এখন নাই। এখন আমাদেরকে অনেক দূর থেকে পরিবহন করে খাদ্য আহ ঢাকায় আনতে হয়, এবং এতে করে পরিবহনের
মানে এই যে খাদ্য উৎপাদনটা সব মানে ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে বাড়াতে হচ্ছে, এতে কিন্তু সার কীটনাশকের পরিমাণ বেশি করে আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়াতে সার কীটনাশক বেশি দিতে হচ্ছে একদিকে, আরেক দিকে হচ্ছে এগুলো ট্রান্সপোর্ট করতে হচ্ছে। ট্রান্সপোর্ট করা মানে কিন্তু আরেক ধরনের দূষণ, শব্দ দূষণ হোক, বায়ু দূষণ, এগুলো দূষণ। এবং যখন কৃষি জমিতে সার কীটনাশক বেশি দেওয়া হয়, সেটা কিন্তু দূষণ করে। এবং এতে করে মানে আমি একটু বিচ্ছিন্ন কথা বলছি, কিন্তু এই বিচ্ছিন্ন কথাগুলো আসলে আমাদের আজকের দিবসের সঙ্গে এবং আজকের এই আলোচনার সঙ্গে খুবই প্রাসঙ্গিক। যদি সার কীটনাশক কৃষি জমিতে বেশি দেয় তাহলে কি হয়? তাহলে সেইটা মানে হয়তো উৎপাদনটা তাৎক্ষণিকভাবে একটু বাড়ে, কয়েক বছর বাড়ে, কিন্তু আলটিমেটলি জমির উর্বরতা শক্তি কমে যায় একদিকে। আরেকদিকে কৃষি জমির জন্য যে উপকারী প্রাণী আছে, কেঁচো এবং উপকারী অন্যান্য প্রাণী আছে, সেই প্রাণীগুলো মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়। তার মানে আমার জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা হচ্ছে এই যে কীটনাশকের পানি যদি কৃষি জমি থেকে নদীতে যায়, পুকুরে যায়, খালে যায়, তাহলে সেখানকার জীব বৈচিত্র্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমি প্রসঙ্গক্রমে একটু উদাহরণ বলতে চাই। আমাদের পার্বত্য এলাকায় অনেকগুলো নদী আছে, সাঙ্গু, মাতামুহুরী নদী। সেখানে আহ এই গত 20 বছরে তামাক চাষের কারণে তামাকের বিষক্রিয়ায় কিন্তু ওই সাঙ্গু, মাতামুহুরী নদীর কিন্তু মাছ অনেক কমে যাচ্ছে। কারণ তামাকের যে রাসায়নিক আছে এবং জমিতে ব্যবহার করে যে রাসায়নিক, এগুলো গিয়ে কৃষি জমিতে নদীতে পড়ছে, এবং এতে করে নদীতে মাছের যে প্রজনন প্রক্রিয়া সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা নিয়ে চ্যানেল আই এর শাইখ সিরাজ, উনি কৃষি নিয়ে অনেক কাজ করেছেন। উনি একটা ধারাবাহিক প্রতিবেদন করেছেন চলনবিল এলাকায়। চলনবিল এলাকায় মানে নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা, 3টা জেলার একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে চলনবিল। সেই চলনবিল এলাকার কিন্তু মাছের কিন্তু যেই প্রজনন ছিল, সেই প্রজনন গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তামাকের বিষক্রিয়ার কারণে। এরকম আমরা হালদা নদীর কথা, আমাদের উপদেষ্টা ফরিদ আক্তার তিনি কিছুদিন আগে এই হালদা নদীর কথা বলেছেন, যে হালদা নদী তো মাছের রেণু মানে মাছের প্রজননের জন্য একটা গুরুত্বপূর্ণ নদী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদী। কিন্তু সেই হালদা নদী কিন্তু এই মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে তামাকের কারণে। মানে আমাদের এগ্রিকালচারাল সিস্টেম যদি পরিবেশ বান্ধব না হয়, আমাদের জীবনযাপন ব্যবস্থা যদি পরিবেশ বান্ধব না হয়, আমরা যদি অনেক বেশি পরিমাণে টেকনোলজি নির্ভর হয়ে যাই, আমরা যদি অনেক বেশি পরিমাণে আমাদের খাদ্যাভ্যাস গুলো যদি ফ্রোজেন ফুডের দিকে, ফ্রিজ করা মানে এই ধরনের খাবারের দিকে আহ চলে যায়, তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে এই রেফ্রিজারেটর সিস্টেম তৈরি দরকার হবে। আরো বেশি পরিমাণে সেটা বায়ুমণ্ডলে আহ আমাদের যে ওজোন লেয়ার, সেটার ক্ষতির কারণ হবে। এই জন্য আমাদের যেটা সর্বশেষ সম্ভবত প্রিয়ন্তী সচেতনতার কথা বলছে, আমাদের আসলে প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সচেতন, আমাদের সকলকেই সচেতন করে করে তুলতে হবে। আমরা সামাজিক মিডিয়ার কথা, মানে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কথা আমরা জানি, নানাভাবে এটা আমরা প্রতিদিন দেখি। এই বিষয়গুলোতে যেখানে মানে যে ধরনের, অনেক সময় আমরা ব্যক্তিগত বিষয়ে কথাবার্তা বলি, ছবি দেই, সবই ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি যদি আমরা অন্তত সপ্তাহে যদি একটি বিষয় যদি দেশের পরিবেশের জন্য, জনস্বাস্থ্যের জন্য এবং মানুষের জন্য, জীববৈচিত্র্যের জন্য দেই, এইটার কিন্তু অনেক কন্ট্রিবিউশন হবে। মানে এইটা আমরা হয়তো কখনো কাউন্ট করি না, কিন্তু আমাদের প্রত্যেকেরই সুযোগ আছে, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আমরা যদি মানে দুইটা যদি নিজের ব্যক্তিগত ভালো লাগার জন্য দেই, অন্তত একটা দেশের ভালোর জন্য আমরা দিতে পারি। মানে তাহলে, এবং সেটা মানে এইসব এমন বিষয়, যে বিষয়গুলো যাতে নীতি নির্ধারকদের কাছে নজরে আসে, পাশাপাশি আমাদের যারা বন্ধু মহলে আছে, যেমন আমি যদি আমার সোশ্যাল মিডিয়াতে যদি কোনো পোস্ট করি, সেটা আমার আমার যারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছে তারা অনেকে নজরে আসে, সেটা দেখে অনেকে কেউ শেয়ার করে, অনেকে ইন্সপায়ার্ড হয়। তো এরকম আপনারা যারা যে সার্কেলে কাজ করেন, শুধুমাত্র অনলাইনে না, অফলাইনেও সুযোগ আছে মানুষকে ইন্সপায়ার করার। যেমন আপনার যদি আধা কিলোমিটার জায়গা দূরত্ব হয় কোনো জায়গায় যাওয়ার জন্য, যে কোনো জায়গা, সেটা বাংলাদেশের যে কোনো জায়গায়, সেই আধা কিলোমিটার দূরত্ব কিন্তু আপনি খুব সহজেই মানে হেঁটে যেতে পারেন আমাদের। এবং হাঁটার পরিবেশ যদি খারাপ হয়, তাহলে সেটা নিয়েও আপনি কথা বলতে পারেন, যে আমি আজকে এই জায়গায় হাঁটলাম আধা কিলোমিটার দূরত্ব, কিন্তু সেখানে হাঁটতে গিয়ে আমি অবস্ট্রাগল পেয়েছি। আপনি প্রয়োজনে, এখন আমাদের সবার হাতে হাতে ডিজিটাল ডিভাইস, সবার হাতে ক্যামেরা, যদি কোনো অবস্ট্রাগল থেকে থাকে, যদি ফুটপাত ভাঙা থাকে কিংবা ফুটপাতে ময়লা আবর্জনা থাকে, সেটার ছবি সহ আপনি এখন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে পারেন। এটা আমি উদাহরণ হিসেবে বলছি যে এই কাজগুলো আমরা করতে পারি। আমরা যেখানে যে আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে চড়ি, তাহলে পাবলিক ট্রান্সপোর্টে চড়ার সময় আমরা যে সমস্যাটা দেখি, সেই সমস্যাটা আমরা তুলে ধরতে পারি। মানে এখানে যেমন আমরা যদি বলি যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টে জায়গাগুলো বাস বে নাই,
এই কারণে আমাদের যারা বিশেষ করে নারী বা মানে একটু প্রতিবন্ধী যাদের যে শারীরিক যে সমস্যাগুলো আছে কিংবা গর্ভবতী নারী, তারা এই বাসগুলোতে উঠতে পারে না। এই সমস্যাটা খুবই খুবই ছোট সমস্যা, কিন্তু এইটা যদি আমরা তুলে ধরি, একটু একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনো রকমের পরিবর্তন শুরু হয়েছিল ছোট্ট ইনিশিয়েটিভের মাধ্যমে। আপনি একেবারে যে কোনো পরিবর্তন ছোট ইনিশিয়েটিভের মাধ্যমে সেটা আস্তে আস্তে বড় হয়েছে। তো কার কখন কোন বিষয়টা ক্লিক করবে এটা আমরা আসলে কেউ জানি না। আপনার কোনো সমস্যা হয়তো এটা হয়তো অন্যদের অনেকের নজর কাটতে পারে, সেটা হয়তো অন্য অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি যার যার অবস্থান থেকে একটু আমি অনুরোধ করব, যারা বিশেষ করে আজকে যে পাঁচজনের কথা আমি শুনলাম, প্রত্যেকে অত্যন্ত মানে ইন্সপায়ারিং কথাবার্তা বলেছে। মানে তাদের বয়সে আমি এত সুন্দর করে কথা বলতে পারতাম না। সুতরাং আমি মনে করি তাদের যে মোটিভেশন, ডেডিকেশন এবং তাদের যে ইন্সপিরেশনটা আছে, এইটা মানে পার্সোনাল ইমপ্রুভমেন্টের পাশাপাশি একটু দেশের ভালোর জন্য, পরিবেশের ভালোর জন্য, পাবলিক হেলথের ভালোর জন্য যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে নিশ্চয়ই এরকম তাদেরকে দেখে আরো অন্যরা ইন্সপায়ার হবে এবং সেই পরিবর্তনটা আমাদের আসবে, যেটা আমরা চাই যে আমাদের জনস্বাস্থ্য পরিবেশ আরো ভালো হবে। এবং আমি মানে একটু আরেকটু শেষ করব, তার আগে আরো দুই তিনটে উদাহরণ একটু দিতে চাই। আমাদের মানে এটা ঠিক পলিটিক্যাল বিষয় না, কিন্তু আমাদের সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা। তিনি কিন্তু পরিবেশ নিয়ে নিজে অনেক কাজ করতেন আগে। আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি কিন্তু মানে কৃষি, বিশেষ করে সার এবং কীটনাশক মুক্ত কৃষি নিয়ে তাদের নয়া কৃষি আন্দোলন আছে, মানে গত 35-40 বছর যাবত তারা নয়া কৃষি আন্দোলন করছেন। কিন্তু এরকম এরকম যারা আগে থেকে এইসব বিষয়ে ওরিয়েন্টেড, তারাও কিন্তু অনেক কিছু পরিবেশ বান্ধব করতে পারছে না, কারণ হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এত ইনফ্লুয়েন্স। তাদের সঙ্গে যখন ব্যক্তিগত পর্যায়ে আমাদের কথাবার্তা হয়, আমরা আমরা জানতে পারি যে তাদের কর্পোরেট পর্যায়ে এত ইনফ্লুয়েন্স থাকে, মানে নানা রকমের ইনফ্লুয়েন্স থাকে। এই ইনফ্লুয়েন্সের কারণে দেখা গেল যে অনেক সময় যেটা করা দরকার সেটা তারা কোনো কোনো ক্ষেত্রে ছাড় দেন। তো এইটা যাতে ছাড় না দেন তারা, মানে আমরা যদি অনেক বেশি মানুষ একসঙ্গে ভয়েস রেজ করতে পারি, অনেক বেশি মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ থাকতে পারি কোনো একটা পার্টিকুলার পরিবেশের বিষয়ে, কোনো একটা পাবলিক হেলথের বিষয়, তাহলে আমার মনে হয় পরিবর্তন সম্ভব এবং এই পরিবর্তন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হবে। আমি আমার এই আলোচনা, বিচ্ছিন্ন আলোচনা, বিক্ষিপ্ত আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আসলে ভাইয়া বলছে বিক্ষিপ্ত আলোচনা, কিন্তু আসলে প্রত্যেকটা আলোচনায় আমাদের আজকের যে মূল থিম জলবায়ু বিপর্যয়, প্রত্যেকটার সাথে আসলে কিন্তু লিঙ্ক আপ। যেমন আমাদের খাদ্য, যাতায়াত, পরিবেশ উন্নয়ন, জনস্বাস্থ্য, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের একটার সাথে আরেকটা সংযুক্ত। তো আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমি একটু বলে নিতে চাই, যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেকটা সময় পার করে ফেলেছি, মেসেজগুলো পড়তে পারছি না। তো তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং পরবর্তীতে আমাদেরকে আরো এইভাবে উৎসাহ যোগানোর জন্য ভবিষ্যতে আপনাদের মতামত এবং পরামর্শগুলো দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে আমি এখন চলে যাব আমাদের এই অনুষ্ঠানের সভাপতি, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি আপুর কাছে। আমরা শুনবো আপুর আলোচনা। ধন্যবাদ সঞ্জিতা, আর সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের আসলে আলোচনাটা খুবই চমৎকার হয়েছে। আমাদের যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ, যাদের সুন্দর সুন্দর মতামত উপস্থাপন করেছে, যার যার চিন্তা থেকে সেটা আমরা আসলে শুনেছি, ভালো লেগেছে। আর আমাদের সাথে আমিনুল ইসলাম সুজন ভাই ছিলেন, উনি যেভাবে বলেছেন, উনি বলেছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত না, ওনার চিন্তার জায়গা থেকে উনি যে যে জায়গাগুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার সেগুলোকে উনি করেছেন। এটা হলো তরুণ প্রজন্মের জন্য আসলে এটা খুবই দরকার, যে কিভাবে আমরা আমাদের চিন্তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, আমাদের দিক নির্দেশনা গুলো কি হতে পারে, আমরা কিভাবে নিজেরা কন্ট্রিবিউশন করতে পারি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সেই বিষয়গুলোকে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করছেন। যেমন ওজোন স্তর, এটা নিয়ে আসলে কিন্তু আমরা অনেক কিছু দিবস পালন করি, এই দিবসটার যে একটা গুরুত্ব আছে সেই দিবসটাকে নিয়ে কিন্তু আমরা ওইভাবে কিন্তু দেখি না। তো আমাদের আমাদের কাছে একটা আশ্চর্য লাগছে যে সুজন ভাই সুন্দরভাবে কিন্তু বলেছেন একটা এক্সাম্পল দিয়ে, যে একটা চাদর একটা মানে কি ধরনের জিনিস হতে পারে, যে ওজোন স্তরটা কি এবং এটার প্রভাবটা কি পড়বে আমাদের মানুষ এবং আমাদের পৃথিবীর তে যারা আমরা বসবাস করছি প্রত্যেকটা শ্রেণীর
কাছে কিন্তু এটার এফেক্টটা যাবে। তো এই জায়গাতে আসলে হলো যে আমাদের আহ নিজেদের সচেতন হওয়া, নিজেদের সচেতনতার পাশাপাশি আমাদের রাষ্ট্র যে নীতি নির্ধারণী মহল আছে সেখানে আমরা কিভাবে কথা বলতে পারি, কারণ একটা বড় একটা অংশ কিন্তু তরুণ সমাজ, যারা হলো আমাদের আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমরা 50 সনের কথা বলছি, কিন্তু 50 সনের এখানে আজ যারা কথা বলছেন আগামী 50 সনে কিন্তু দেখা যাবে তাদের বয়সটা কিন্তু অনেক জায়গায় যাবে এবং হলো তাদের বয়সটা কিন্তু অনেক বাড়বে। আবার হলো তাদের হলো অভিজ্ঞতার জায়গাটাও কিন্তু বাড়বে। তো এখন থেকে যদি আমরা আমাদের জায়গা থেকে যদি নিজেরা সোচ্চার হয়ে পাবলিক হেলথ, আমাদের পরিবেশের কথা, আমাদের বায়োডাইভার্সিটির কথা যদি আমরা এখন থেকে ভাবি, আমাদের যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আছে সেই দুর্যোগগুলো কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, সেই মোকাবেলাতে আমাদের ভূমিকা কি হতে পারে। আমি একজন নাগরিক, আমি একজন কমিউনিটির মানুষ, আমি একজন যুবক, আমি একজন ক্লাবের সদস্য, আমার চিন্তাটা কি হতে পারে। কারণ এখানে ভার্নারেবল কিন্তু অনেকেই কিন্তু যে আমরা বলেছি যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছি এবং আমাদের পড়াশোনার ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, আমাদের পরিবেশের ক্ষতি, লবণাক্ততা বেড়ে যাওয়া, আমাদের সুপেয় পানির অভাব হওয়া, আমাদের নিরাপদ খাদ্যের যে জায়গাগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলোর সাথে সাথে আমরা কিভাবে এটার উত্তরণ করতে পারি সেই জায়গাতে আসলে তরুণ সমাজ কিন্তু কিছু কিছু কাজ কিন্তু করতে পারে এখন থেকেই। কারণ প্রাকৃতিক দুর্যোগ একটা সময় আমরা জানি যে অতি খরা কখন থাকে, তখন আমাদের অ্যালার্মিং কি কি জিনিস আছে, সেখানে আমরা কিভাবে সচেতনতামূলক মেসেজ গুলো আমরা দিতে চাই, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কথা বলতে হবে। আমরা এখন থেকে যদি ছোট ছোট, সুজন ভাই একটা কথা বলেছেন যে আমরা যদি নিজেদের পোস্টে, সোশ্যাল মিডিয়া তেও যদি আমরা দিই বা ফেসবুক পোস্টেও যদি আমরা ছোট ছোট মেসেজ দিই, সেটার এফেক্টটা দেখা যাবে যে অনেক বড় হচ্ছে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা তরুণরা আমাদের সকল কিছু নিয়ে যেন আমরা ভাবি। কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ যেমন আমাদের জন্য একটা হলো আহ যেটা প্রকৃতিগতভাবে একটা জিনিস আছে, সেটা আসলে মোকাবেলা করা অনেক সময় আমাদের পক্ষে হয় না। আবার আমাদের কিছু আচরণের কারণে কিন্তু আবার দেখা যায় যে প্রকৃতি আমাদের সাথে প্রতিশোধের আচরণ করে। সেটা কিন্তু আমাদের আচরণের কারণে, কারণ আমাদের যেটা বলছে শিল্পায়নের কারণে হতে পারে, আমাদের অতিরিক্ত দূষণ আমরা যে পরিমাণ করছি, আমরা জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা আমাদের এত বেশি বাড়ছে, আমাদের যে নদীগুলো আছে সেই নদীগুলাকে আমরা কিন্তু প্রপার ইউটিলাইজ আমরা সেভাবে করছি না। নদী পথে যদি আমাদের যাতায়াত ব্যবস্থাটা নিশ্চিত হতো, আমাদের যদি আমাদের রেলের কথা বলি, এই যাতায়াত ব্যবস্থাগুলোকে আমাদের আসলে হলো তরুণ প্রজন্মের কাছে তুলে আনতে হবে। শুধু সড়ক না, নিরাপদ যাতায়াত হতে হবে। নিরাপদ সড়ক কোনো কথা না, নিরাপদ যাতায়াত। আমি যেন আমার যাতায়াতটাকে নিশ্চিন্তে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, সেই জায়গাগুলোকে আমাদের তরুণদের মাধ্যমে কিন্তু পলিসি মেকারদের কাছে মেসেজ গুলো দিতে হবে। আমরা যেন পজিটিভলি জিনিসগুলাকে সবসময় ভাবি, দেশের জন্য, সমাজের জন্য, এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কথা আমাদেরকে ভাবতে হবে, শুধু নিজের ভালো থাকে না। আমার কোন আচরণের কারণে পরিবেশ দূষণ হচ্ছে সেটাকেও আমাদের কিন্তু এখন বুঝতে হবে, এবং সেই জায়গা থেকে যেন আমরা নিজেরা নিজেদেরকে বিরত রাখি, আমাদের পরিবারকে যেন সুরক্ষিত রাখি। আমরা জানি আমাদের আচরণের কারণে বা অনেক ধরনের দূষণের কারণে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি, যেই রোগগুলা অনেকাংশে অনেক সময় দেখা যায় ব্যয়বহুল, যেটা সেই চিকিৎসা করাতে যে রাষ্ট্রের যেমন ক্ষতি হচ্ছে, আর্থিক সহায়তা দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে হলো প্রতিটা পরিবারের, যে পরিবারের পেশেন্ট তাকেও কিন্তু এই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো ওজোন স্তর দিবসে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেটা হলো যে আমাদের সবাইকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, এবং আমাদের নিজেদের যে জায়গাটা আছে সেই জায়গাতে যেন আমরা মানুষকে অ্যাওয়ার করতে পারি, নিজেরা অ্যাওয়ার হতে পারি, এবং পজিটিভ চিন্তা নিয়ে যেন আমরা তরুণদের কাছে যেতে পারি। তরুণদের সবার আগে পড়াশোনার দরকার, পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক কিছু কার্যক্রম আছে সেগুলো করবে, এবং সমাজ এবং কমিউনিটির জন্য, মানুষের জন্য যেন তারা ভালো কিছু করতে পারে, ভালো চিন্তা করতে পারে, সেই জায়গাতে যেন আমাদের সব সময় একটা ভালো চিন্তা থাকে, পজিটিভ মাইন্ড নিয়ে যেন আমরা সব সময় থাকি। এবং শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের কথা যেভাবে বলা হয়েছে আসলে খুবই চমৎকার। কারণ আমার পাশে যে মানুষটা অসুস্থ তাকে কিন্তু আমাকে সাপোর্ট দিতে হবে, তার কথা বুঝতে হবে, তাকে আমাকে সময় দিতে হবে। আর কেউ যদি ব্যথিত থাকে তাকে বুঝাতে হবে যে না, আমি তোমার পাশে আছি, তার হাতটাকে শক্ত করে ধরতে হবে, তাহলেই সে উঠে দাঁড়াতে পারবে। আমাদের যেন এই ধরনের মন মানসিকতা যেন আমাদের মাঝে তৈরি হয়। আমাদের এখানে যারা আজকে উপস্থিত আছেন তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের মোহাম্মদ শাওন মিয়া, বাবলি, ওমর ফারুক,
জাকারিয়া মোহাম্মদ আর হলো প্রিয়ন্তী খুবই চমৎকার আলোচনা করেছেন, কারণ তাদের জায়গা থেকে যে জায়গাটা চিন্তা করেছেন, আমরা চাই যে এই ধরনের আরো তরুণরা আমাদের সামনে আসবে এবং ওনারা আজকে যে কথাগুলো বলেছেন, ওনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওনাদের যে কমিউনিটি আছে সেখানে ওনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কারণ হলো সবার আগে আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবেশ, আমাদের পৃথিবী, আমাদের সবকিছু আমরা কিভাবে তাকে ভালো রাখবো সেই জায়গাতে যেন আমরা কাজ করি। কারণ সমাজে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের আপন, প্রত্যেকটা মানুষের কথা আমাদেরকে ভাবতে হবে। সেখানে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী ব্যক্তি সবাই আমাদের সম্পদ। আমাদের বৃদ্ধ মানুষের কথা চিন্তা করতে হবে, কারণ এক সময় আমরাও কিন্তু বৃদ্ধ হব। আমরা যদি তাদের কথা এখন না ভাবি তাহলে আমাদের সময় কিন্তু কেউ ভাববে না। তাই আমরা বলবো যে আমাদের শিশু থেকে সকল ধরনের মানুষের কথা যেন আমরা ভাবি, তাদেরকে মূল্যায়ন করি এবং ওজোন স্তর দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেই প্রতিপাদ্য বিষয়টাকে নিয়ে যেন আমরা ভাবি, আরো বেশি মানুষের কাছে প্রচার হয়, ভবিষ্যতে যেন আরো বেশি দিবসগুলো পালন হয়, তার যে তাৎপর্য আছে সেই তাৎপর্যগুলোকে সামনে নিয়ে আসে, আর পলিসিতে যেন এই বিষয়গুলোকে তুলে ধরা হয় কিভাবে আমাদের পৃথিবীর কে ভালো রাখা, আমাদের সমাজকে ভালো রাখার যে জায়গাগুলো আছে, আমাদের যুবদের যে ভূমিকা আছে, যুবদের যে গুরুত্ব আছে, সেই জিনিসটা যেন ফোকাস হয়। এবং প্রত্যেকের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা নিজেদের জায়গা থেকে আরো বেশি সামনে এগিয়ে আসেন পজিটিভ মাইন্ড নিয়ে। সেই জায়গাতে আমাদের সকলের কাছে আহ্বান থাকলো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হেলথ প্রমোশন বিষয়টাকে গুরুত্বের সাথে বোঝানোর চেষ্টা করবেন। চিকিৎসা নয়, আমরা চাই সুস্থতা। নিজে সুস্থ থাকবো, বায়োডাইভার্সিটি সুস্থ থাকবে, তাহলে আমরা ভালো একটা সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারবো সবাই একসাথে। ধন্যবাদ সবাইকে। অনেক জি, ধন্যবাদ thank you. আপা। আমরা হুম। একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে আজকের আলোচনা, জলবায়ু বিপর্যয়, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় তরুণদের ভাবনা, শুধু ভাবনা নয়, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যারা তরুণ রয়েছি আমরাই পারি হাতে হাত রেখে এই সমাজকে এগিয়ে নিতে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো ইস্যুতে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।